মানে সশরীরে যুদ্ধ করেছে, তো আমি তো মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের সমর্থকের দল। এটা আপনাদের এই দাবিটা একটা প্রশ্নবিদ্ধ নয় এখন যে আপনারা আপনাদের শরীর দল হচ্ছে জামায়াত ইসলামী যারা। দ্বিতীয়ত প্রশ্নটা করি না, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে তো আমি বলছি জামাতকে নিয়ে যে প্রশ্নটা বারবার এসে যাচ্ছে, সবসময় কথা বলতে গেলে দেখি জামাতের প্রসঙ্গটা আসে। আমার মনে হয় আপনাদেরও যারা যিনি কলার ওনারও মনে করা উচিত যে জামাতের সঙ্গে কোয়ালিশন করে প্রথম ইলেকশনে কিন্তু আওয়ামী লীগই প্রথম দিয়েছিল, হয়তোবা কোনো কারণে তাদের সঙ্গে কোনো কিছু বনাবনি হয়নি বলেই আবার একটু এটা না বাংলাদেশে ইলেকশনে গিয়েছিলেন। আমি একটু আসছি। ধন্যবাদ আপনাকে। আসলে ইতিহাসটা আমি বা সিন্ধা বা আপনি সৃষ্টি করতে পারবেন না, ইতিহাস যা আছে সেটা শুধু আমরা রিকল করতে পারবো। 1991 সালে একটা নির্বাচন হয়েছে, 96 সাল, 2001 আর 2008 এবং 2012। তো তাই আপনি যদি এই হিসাবগুলো আসেন, 1991 সালের নির্বাচনে বিএনপি জামাতের 14 জন সদস্যকে নিয়ে মানে সমর্থন নিয়ে ক্ষমতা এসেছিল। 1996 সালের যে নির্বাচন হয়, জামাতে ইসলাম মাত্র 2টা আসন পেয়েছিলেন আর আমরা পেয়েছিলাম 147টা আসন, 49টা আসন। 47 প্লাস আরো 2টা আসন ওই যে ভোট হয়নি, তো 49টা আসন। আমাদের একটা সদস্যর আসনের টান ছিল, সেটা আসন রবকে আমরা মন্ত্রিত্ব দিয়ে আমরা সরকার গঠন করেছিলাম। আর 2001 সালে আমরা হেরেছি, ওনারা 4 দলীয় জোট জামাতকে নিয়ে সরকার গঠন করেছে। অর্থাৎ আমার ইতিহাসে মানে আমার জন্মের ইতিহাসের যে সরকার আমরা দেখেছি বুদ্ধিমত্তায় 91 এবং 2001, এই 2টা সরকার ছিল ক্ষমতায় যাওয়ার বিষয় আমরা রাজনীতি জামাতের সাথে কখনো করি না। রাজনীতিতে যেটা হয়েছে, আমি বিরুদ্ধে আন্দোলন করছিলাম, জামাতও বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম। আমরা কোনোদিন জামাতের সাথে কোয়ালিশন করে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করে এই নির্বাচন করেছি এমন করে ইতিহাস নেই। আমি তো বললাম আমরা 2096 সালে যখন ক্ষমতায় আসি তখন জামাত ইসলামী মাত্র 2টা আসন পেয়েছিল। একটা আসন হচ্ছে সাইদির আসন 29 ভোটে পাশ করেছিলেন, আরেকটা আসন হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া, যেখান থেকে শামসুল হক বা শামসুল ইসলাম নামে এক ভদ্রলোক পাশ করেছিলেন। সুতরাং সিমলাপাত অবগতির জন্য বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে কোনো নির্বাচন করেনি। তবে হ্যাঁ, ওনারা যে কথাটা বলছেন আপনারা সরকার গঠন করেনি, কিন্তু আমি যেটা বলেছিলাম আপনারাই কিন্তু প্রথম সূত্রপাতটা করেছিলেন এরশাদ আমলে জামাত। আমার কষ্ট লাগছে এই জন্য যে আমার সঙ্গে যদি ছবিটা থাকতো যে জামাতে ইসলামের আমিরের সঙ্গে আপনাদের নেত্রীর ছবিটা আমার যদি সঙ্গে থাকতো আমি দেখিয়ে দিতে পারবো না, মিডিয়া সবাই আমি আপনাকে একটা জিনিস অনেকবার দেখেছি। আপনাকে একটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে রাখি, একই সাথে বসে তারা রাজনৈতিক সভা করছেন এবং তাদের অনেক ধরনের কর্মসূচি তারা পালন করেছে। প্রথম কিন্তু জামাতের সঙ্গে গিয়েছে কিন্তু আপনার আওয়ামী লীগ, তারপরে কিন্তু বিএনপি। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে রাখি, যদি আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের পর মানে গোলাম আজমের মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় শেখ হাসিনার সাথে কখনো দেখা হয়েছে এরকম ছবি যদি দেখাতে পারেন, রাজনীতি ছেড়ে দেবো। কারণ গোলাম আজমের যখন মারা যায়, গোলাম আজমের ছেলে সাক্ষাৎকার আপনি দেখেন, এখনো টিভিতে আছে, ওনাকে জিজ্ঞেস করেছে, বলছে যে মুক্তিযুদ্ধের পর শেখ হাসিনার সাথে আমার বাবা গোলাম আজমের কোনোদিন দেখা হয়নি। এটা কে বলেছে? গোলাম আজমের ছেলে বলেছে। এবং শেখ হাসিনার সাথে কোনোদিন, একটা ইতিহাস আছে, বদরুল হায়দার চৌধুরী নামে একজন লোক আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছিলেন নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাসের সাথে, তখন উনি নাকি গোলাম আজমের কাছে গিয়েছিলেন, কারণ তার পার্লামেন্টে ভোট ছিল, পার্টির নেতা হিসেবে তার কাছে গিয়েছিলেন। এই ইতিহাসটা আমরা জানি। কিন্তু আপনি যেটা বলেছেন যে আমার নেত্রী শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি বা আপনার দলের কেউ এটা প্রুভ করতে পারে যে 1971 সালের মুক্তিযুদ্ধের পর গোলাম আজমের মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন শেখ হাসিনা সহ এক মিটিং এ কোথাও বসেছেন, রাজনীতি ছেড়ে দেবো আমি, এই জনগণের সামনে ওয়াদা করে গেলাম। আপনার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। হ্যাঁ, জামাত মানে কিন্তু গোলাম আজম না। আপনি বলেছেন তো গোলাম আজমের কথা, আপনি বলছেন গোলাম আজমের কথা, আমি বলেছি জামাতের অনেক নেতাদের সাথে বলছেন গোলাম আজম, আপনি বলছেন জামাতের আমির, অনেক অনেক আমি তো একজন না, আমির একজন, অনেক নেতা, আমির মানে হচ্ছে অনেক নেতা প্রধান, একদিনের পরে আরো অনেক নেতা, অনেক নেতা আছে গেল না। দুই হচ্ছে আপনারা নিজেরাই জানেন যে আপনাদের যুদ্ধ অপরাধীদের অনেকের সঙ্গে আপনাদের নেত্রীর পারিবারিক সম্পর্কও কিন্তু আছে, বিবাহের
সম্পর্ক, যেগুলো আমি এগুলো বলতে চাই না, কারণ এটা তো ব্যক্তিগত ব্যাপার, মিডিয়াতে বলতে চাই না। কিন্তু বলেন আপনারা নাম জানেন, বলেন যে আপনি কেউ কিন্তু জানেন, না আপনি আমি তো জানি জানেন না না, আমি জানি আপনি যদি জেনে বলেন যে আপনি জানেন না, আমি আপনারা তাকে লিঙ্ক করছেন এখন ব্যাপার হচ্ছে কি, যে এরকম হচ্ছে কেউ যখন জানে না তখন কিন্তু তাকে না আপনি পাবলিক আমি যদি না জানি আপনি পাবলিকের জন্য বলেন বলতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি যে আপনি দলীয় কারণে বলতে না চাচ্ছেন। না না আপনি যদি বলেন আমি উত্তর দেবো আপনি বলেন পাবলিকের জন্য সেজন্য আমি বললাম যে আপনারা তো জানেন কার সঙ্গে কার কি বিয়ে হয়েছে, কার কি হয়েছে সম্পর্ক, এবং জঙ্গিবাদে জেএমজির কোন নেতা কে কি আপনারা আপনি সবাই জানেন। নতুন করে এগুলো বলার কিছু নাই, এটা আমাদের দেশের একটা মানে, সেজন্য আমি বারবার এই কথাটা বলেছি যে আপনি যুদ্ধ অপরাধীর বিচার করছেন কেন, কারণ সে যুদ্ধের সময় দেশকে স্বাধীন করতে চায়নি। আবার একই সঙ্গে আপনি সেই যুদ্ধ অপরাধীদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পারিবারিক একটা বন্ধন তৈরি করছেন, সেটাও দেখছি। আবার দেখছি পিতার মৃত্যুর কারণ যিনি, তাদেরকে নিয়ে সংসদে আপনারা বসছেন, ক্যাবিনেট করছেন, মন্ত্রী বানাচ্ছেন, তাহলে এটা কেমন ধরনের কথা বলে? আমি একেবারে নাম করে যে আজকে আপনাদের আওয়ামী লীগের পাওয়ারফুল যদি কয়েকজন ব্যক্তি থাকে, ইনিও একজন, মহিলা চৌধুরী একজন, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি। তাদের যে আচরণ ইতিহাস থেকে আমরা পড়েছি, আজকেও আমি আসার আগে এই ছবিটা দেখলাম, আর্মি ট্যাঙ্কের উপরে ইনু সাহেবের ছবি, উনি আনন্দ করছেন। কেমন করে তাকে আপনারা মেনে নেন, কেমন করে আপনারা তাকে দলের মধ্যে মেনে নেন? তাহলে যদি সেটাই আপনারা পান, সেই মুখ থেকে আবার কেনই আসবে যুদ্ধ অপরাধীর সন্তানকে? এখন এমন তো হতেই পারে যে সেই যুদ্ধ অপরাধীকে আপনারা বলছেন যুদ্ধ অপরাধী, কিন্তু আপনি একজন আইন বিশেষজ্ঞ, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে দ্রুত ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে অনেকাংশে। অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু এগুলোকে সাপোর্ট দেয়নি, তারা কিন্তু বলেছে যেখানে যত রকম প্রসিডিউর করার কথা ছিল সেগুলো করেনি। যেহেতু আমি আইন নিয়ে পড়িনি, আপনাকে সেভাবে উত্তরটা দিতে পারছি না, কিন্তু এইটুকু আমি জানি, কনসেপ্টটা জানি যে সেখানে মানবাধিকারের অনেক কিছু লঙ্ঘিত হয়েছিল, তাদের কিন্তু আরো প্রসিডিউর মেনটেন করার কথা ছিল, একজন লোককে ফাঁসি দেয়। আর আমার কাছে ব্যাপারটা হচ্ছে এমন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে জামাত ইসলামের আমির, না যুদ্ধ অপরাধী, না সে শেখ মুজিবুরের হত্যাকারী, নাকি সে সাধারণ একজন জনগণ, প্রতিটা জীবনের মূল্য আমার কাছে সমান। একটা মানুষকে ফাঁসিতে দেওয়ার আগে হাজার হাজার বার ভাবা উচিত, হাজার হাজার বার সেটা বিচার বিশ্লেষণ করা উচিত। একটা মানুষ একটা জীবন, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের কি আপনি মনে করেন না যে আদালত যেহেতু তাদেরকে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে, আপনি কি বিশ্বাস করেন না তারা? আমি কিন্তু সেজন্যই বলেছি, আমি কিন্তু একবারও বলিনি যে আমি বিশ্বাস করি না, আমি কিন্তু বলেছি যে সেখানেও অনেক প্রসিডিউর তাদের মেনটেন করার কথা ছিল। আপনি উন্নত বিশ্বে আমরা যেটা দেখি যে অনেক বড় বড় অপরাধীদেরকেও তারা কিন্তু অনেকবার সুযোগ দিচ্ছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছে, কেন? কখনোই যেন সেটা নিয়ে বিতর্ক তৈরি না হয়। আজকে কেন এই বিতর্কগুলো তৈরি হয়? বাংলাদেশের মতো 16 কোটি জনগণ যেই দেশে আছে, মানুষ যেই দেশে আছে, সেই দেশে কেন বিতর্ক তৈরি হয়? আমি সেটাই বললাম, সে অপরাধী, কিন্তু আদৌ সেখানে যে প্রমাণাদিগুলো ছিল, সেই প্রমাণাদিগুলো কিন্তু অনেকেই বলছে, অনেক বিশ্লেষকদের কথা, কিন্তু আমার কথা না। প্রতিটা রায়ের পরে কিন্তু বিশ্লেষকদের বিশ্লেষণগুলো এসছে যে এখানে আরো অনেক কিছু প্রসিডিউর মেনটেন করা উচিত ছিল, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, কিন্তু আমার কথা না। সেজন্যই বললাম যে যদি আমি আইন নিয়ে পড়তাম তাহলে হয়তো ওনাকে আমি আইনের ভাষায় কথাগুলো বলতে পারতাম। যেহেতু আইন নিয়ে পড়িনি, তাই হয়তো বা ইমোশনাল হয়ে যাচ্ছি, যুক্তির চেয়ে ইমোশনটা বেশি কাজ করছে, তার কারণ আমার কাছে প্রতিটা মানুষের জীবনের মূল্য সমান। কেন আজকে কল্যাণপুরে এতগুলো মানুষ মারা যাবে? ক্রস ফায়ার বাংলাদেশে এখন যেটা দেখা যাচ্ছে, কথা নয় বার্তা নয়, ক্রস ফায়ার। একটা লোককে আপনি বিচার না করে ক্রস ফায়ার হবে, এটা একটা স্বাধীন দেশে হওয়ার কথা না। এটা আমি কেবলমাত্র যে যুদ্ধ অপরাধীদের বিষয় নিয়ে কথা বলছি তা না, আমি কোনো আওয়ামী লীগ কর্মী থেকে শুরু করে যেই লোকটা সাধারণ লোক, এই যে আমাদের 24 সব আর্মি অফিসাররা মারা গেল, কেন মারা যাবে? যেখানে পাকিস্তানিরা আমাদের উপর হামলা করে এতগুলো অফিসারকে মারেনি, সেখানে স্বাধীন দেশে আমরা 57 জন অফিসারকে হারিয়েছি। এগুলো কিন্তু বাংলাদেশের সম্পদ। একটা সামরিক অফিসারকে বানাতে বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, এগুলো আমাদের অ্যাসেট, আমরা অ্যাসেট হারিয়েছি। এগুলো বিচার হচ্ছে, কোনটা বিচার হচ্ছে বাংলাদেশে? অনেক প্রশ্নই তো আসছে, বিশেষ করে উনি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যে কথা বলেছেন এটা আসলে আপত্তিজনক। একটা কারণে আপত্তি করেন, বাংলাদেশ একটা দেশ, যে দেশে 15 বছর 16 বছর বিএনপি নামে দলটা ক্ষমতা ছিল, যে রাজনৈতিক দলের একজন নেতা বা নেত্রী বা
বাংলাদেশকে যদি আপনি মানতে হয়, বাংলাদেশের সুপ্রিম কোর্টকে মানতে হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে বিচারটা হয়েছে যুদ্ধ অপরাধীদের জন্য, এই বিচারটা পৃথিবীর অন্য যে কোনো যুদ্ধ অপরাধীদের বিচারের চাইতে বেশি স্বচ্ছ ছিল। কেন স্বচ্ছ ছিল? আপনি জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা ট্রায়াল হয়েছিল, একটা নুরেনবার্গ ট্রায়াল আর